লেখিকা সুজাতা ভট্টাচার্য দেবের হাত টান। দীর্ঘ 7 বছর ধরে চুটিয়ে প্রেম, ঝগড়া, আড়াআড়ি, ভাবাভাবি, খুনসুটি, পেটাপেটি ইত্যাদি করার পর অবশেষে দুই বাড়ির মতে বিয়ে হলো ধৃতি ওরফে ধৃতিপ্রিয়া আর আর্যর। সম্পর্কটা বিয়ে অবধি পৌঁছানোর জন্য যে কটা স্টেপ ছিল তার মধ্যে একমাত্র সহজ স্টেপ ছিল দুই বাড়িকে মানানো। আর্যর মতো হই হই করে সবাইকে সাথে নিয়ে চলতে পারা একটা ছেলে ধৃতির বাড়ির লোকই বা কোথায় পেত? আর ধৃতির মতো এমন কোয়ালিফাইড, স্বাবলম্বী, ব্যক্তিত্বপূর্ণ একটা মেয়েই বা আর্যর বাড়ির লোক এত সহজে, এত তাড়াতাড়ি কি করে খুঁজত? অতএব দুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বর এবং কনে সেজে একেবারে হই হই করে বসে পড়ে বিয়ের পিঁড়িতে। আর্যর মা বাবার সবসময় ইচ্ছে ছিল ছেলের বউ স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করবে তাদের ছেলেকে। সুতরাং বিয়ের পর ধৃতির তেমন কোনো অসুবিধাই হয়নি নতুন পরিবেশে মানিয়ে নিতে, সংসারে থেকেও নিজের কেরিয়ারের দিকে মন দিতে। শাশুড়িমা যতটা পারেন হাতে হাতে সব যোগান দিয়ে দেন ছেলে আর বৌমা অফিস যাবার সময়। তাছাড়া রান্নার মিনু মাসি আর ঠিকে কাজের লোক পূর্ণিমা তো ছিলই। উইকেন্ডগুলো কেটে যায় হই হই করে। কোনোদিন শাশুড়ি বৌমা মিলে হাতে হাতে নতুন পদ রান্না করে, কখনো ধৃতির বাবা মা, কখনো বা আর্যর বাবা মাকে নিয়ে ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে। তাছাড়া মাঝে মাঝে দুজনে মিলে বেরিয়ে পড়া এদিক ওদিক বা নিদেন পক্ষে উইন্ডো শপিং। ছকে মাথা সুখী সুখী গৃহকোণের এই ছবিটা এমনিতে বেশ চলছে, কিন্তু শাশুড়ি মা অর্পিতা দেবী কিছুতেই বৌমার একটা স্বভাব মেনে নিতে পারছেন না। উনি বেশ কদিন খেয়াল করে দেখেছেন অফিস যাবার আগে ধৃতি যখন নিজের আর আর্যর জামাকাপড়, রুমাল, ওয়ালেট, ঘড়ি সব বিছানায় রাখে, তখন দরজার দিকে আড়াল করে বেশ কিছুক্ষণ আর্যর ওয়ালেটটা নিয়ে ঘাটাঘাটি করে। এই ব্যাপারটা অর্পিতা দেবীর বড়ই অপছন্দের। উনি জানেন এভাবে পার্স ঘাটাঘাটি করছে মানে টাকা সরাচ্ছে, কিন্তু এমনটা যাতে না হয় সেই জন্যই তো উনি চাকরি করা মেয়ে ঘরে আনবেন বলে মনস্থির করে রেখেছিলেন। ইনফ্যাক্ট বাবুকেও মানসিক দিক থেকে ওইভাবেই তৈরি করেছিলেন তিনি ছোটবেলা থেকেই। আর নিজের বান্ধবী বা আত্মীয়দের মাধ্যমে আসা অনেক লোভনীয় সম্বন্ধ নাকচ করে ধৃতির মতো একেবারে সাধারণ চেহারার একটা মেয়েকে বাবুর প্রেমিকা এবং স্ত্রী হিসাবে মেনে নিতে উনি দ্বিতীয়বার ভাবেননি, শুধু ধৃতির ব্রিলিয়ান্ট একাডেমিক রেকর্ড আর মোটা মাইনের চাকরি দেখেই। এমনকি মাস গেলে ধৃতির ইনকাম যে আর্যর চেয়ে বেশি সেটা নিয়েও তিনি এবং তার কর্তা গর্ববোধই করেন। যদিও সেই টাকা কখনোই নিজেদের সংসারের জন্য নিতে চান না তারা, তবু ধৃতি একরকম জোর করেই প্রায়ই এটা ওটা কিনে নিয়ে আসে বাড়ির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য বা বাবুর জন্য। বেশ মজাই পান ওনারা ছেলে মেয়ে দুটোর সংসারী হওয়ার এই আপ্রাণ চেষ্টা দেখে। এত সব ভালোর মধ্যেও মেয়েটার এই একটা স্বভাব কেমন খচখচ করে অর্পিতা দেবীর মনে। এত রোজগার করেও বরের ওয়ালেট ঘাঁটতে হয় রোজ কেন? কই বিয়ের পর থেকে অনেকগুলো বছর অর্পিতা দেবী তো হাউস ওয়াইফ ছিলেন, তবু তিনি তো না জিজ্ঞেস করে কোনোদিন নিজের স্বামীর পার্সে হাত দেননি। কত দিন গেছে, কত কিছু শখের জিনিস পাড়ার অন্য বউ তথা ওনার বান্ধবীরা কিনেছে ওনার সামনেই, উনি পাত্তাও দেননি, কারণ ওনার কাছে নিজের জন্য খরচ করার মতো কোনো টাকা উৎপলবাবু দিয়ে যেতেন না কোনো দিনই। ইনফ্যাক্ট সেই ক্রাইসিস মেটাতেই 3টে ছেলে মেয়ে হওয়ার পর ওনার নতুন করে অঙ্কের টিউশন পড়ানো শুরু করা নিজের পাড়াতেই। বিয়ের আগে অঙ্কে এমএসসি করা অর্পিতা দেবীর টিচার হিসাবে বেশ কদর ছিল ওনার বাপের বাড়ির অঞ্চলে। বেশ কিছু কোচিং সেন্টারেও পড়াতেন তিনি সেই মাস্টার ডিগ্রি করার সময় থেকেই। কিন্তু বিয়ের পর শহর পাল্টে গেল, ঠাঁই পাল্টে গেল, আর সংসারের দায়িত্ব ঘাড়ে এসে পড়ল। ফলে পড়ানোর পাটও চুকে বুকে গেল। তবে নিজের 3 ছেলে মেয়েকে স্কুলে পড়ার সময় অঙ্কটা বরাবর উনিই করিয়ে এসেছেন। চর্চা ছিল বলে নতুন করে টিউশনি শুরু করার বেশ কিছুদিন পর থেকে আবার বিভিন্ন কোচিং সেন্টারে জয়েন, আইআইটির ক্লাস নেওয়া শুরু করেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। সে যাই হোক, কিন্তু এই মেয়েটা রোজ রোজ বাবুর পার্স ঘাঁটবে কেন? স্বামীকে বলাতে উনি একদমই গা করলেন না, উল্টে বললেন আজকালকার ছেলেমেয়েরা একটু অন্যরকম হয়, ও আমরা অত বুঝবো না ওদের অর্পি।
তার চেয়ে তুমি বরং ওই দিকটা উকি মেরে দেখা ছেড়ে দাও। তুমি হয়তো বুঝতে পারছো না, এক তো মেয়েটার এই স্বভাব একদম সমর্থনযোগ্য নয়। এছাড়া একটা ব্যাপার লক্ষ্য করেছো? বাবু আগে কেমন অফিস যাবার সময় তোমার থেকে টাকা চাইতো প্রায়, যা ভুলো মনের ছেলে আমার, টাকা তুলতেই ভুলে যেত। আজকাল সেটুকুও বন্ধ হয়ে গেছে। আসলে রোজ রোজ বউয়ের চাহিদা মেটানোর দায়িত্বটা যে ঘাড়ে এসে পড়েছে এখন। ছোট্ট ছেলেটা কেমন হঠাৎ করে বড় হয়ে গেল। সবচেয়ে কাছের মানুষটা দূরত্ব রেখে চললে কেমন অদ্ভুত একটা অনুভূতি হয়, তাই না? অর্পি, তুমি না একটু বেশি চিন্তা করো, জানো তো? বাবু বিয়ে করেছে, এটা তোর একার ডিসিশন নয়। হ্যাঁ, মেয়েও পছন্দ করেছে, কিন্তু আমরা তো মত দিয়েছি, আয়োজন করেছি, তবেই না সব হয়েছে। আচ্ছা, তোমার কোন ব্যাপারটাতে বেশি সমস্যা হচ্ছে বলো তো? বাবুর ওয়ালেট থেকে ধৃতির টাকা নেওয়াতে, নাকি আমাদের ওয়ালেট থেকে বাবুর টাকা নেওয়া বন্ধ হওয়াতে? শোনো, দুটো প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক ছেলে মেয়ে কিভাবে নিজেদের পার্সোনাল ব্যাপারগুলো গোছাবে সেটা নিয়ে আমরা না হয় মাথা নাই ঘামালাম। ছাড়ো না ওদের, একটু নিজেদের মতো করে নিক না ওরা গুছিয়ে। স্পেস দাও ওদের অর্পি, স্পেস দাও। তোমার মতো স্বাধীন চেতা মানুষের মুখে এসব চিন্তার কথা মানায় না কিন্তু। ব্যাস, উনি তো বলেই খালাস। কিন্তু অর্পিতা দেবী এত সহজে যেতে দেবেন না ব্যাপারটা। বাবু আগে প্রায়ই টাকা তুলতে ভুলে যেত, তারপর অফিসে যাবার সময় বাবার ব্যাগ হাতড়ে কখনো মায়ের খুচরো রাখার বটুয়া নিয়ে টানাটানি করে টাকা পয়সা নিয়ে যেত। ছেলের বিয়ে দেবার পর এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো থেকে বঞ্চিত হবেন বলে উনি কখনোই ভাবেননি। উনি তো ওদের কোনো ব্যাপারেই থাকেন না। কিন্তু বৌমা একটু বুঝদার হলে বোধহয় এমন দূরত্ব তৈরি হতো না ছেলে আর মা বাবার মাঝে। তাছাড়া এত শিক্ষিত একটা মেয়ের এমন বদভ্যাস, এটাও বা কাহাতক সহ্য করা যায়? দীর্ঘ নিঃশ্বাস ফেলেন অর্পিতা দেবী। বেশ কিছু মাস এমন দেখার পর এক ছুটির দিনে বৌমার সাথে গল্প করতে করতে তিনি বলেই ফেললেন, জানো ধৃতি, আমার মাদের সময়ে বা আমাদের সময়েও দেখেছি প্রায় সব বিবাহিত মেয়েদেরই একটা স্বভাব হলো বড়েদের পার্স থেকে টাকা সরানো। কিন্তু আমি এই ব্যাপারটাকে বড্ড অপছন্দ করি এবং ছোট চোখে দেখি। আমি নিজে সারা জীবন এটা নিয়ে গর্ব করে এসেছি আমার পরিচিত মহলে, যে আমি কোনোদিন একটা টাকা তোমার শ্বশুর মশাইকে না জানিয়ে নিইনি, বা সেইভাবে টাকা পয়সাও চাইনি কোনোদিন ওনার কাছ থেকে। বরং 3 ছেলে মেয়ে হবার পর যখন বুঝেছি হাত খরচ ছাড়া চলবে না, তখন টিউশনি করেছি। কলেজে তো পড়াতে পারবো না, তাই প্রাইভেট ইনস্টিটিউটে পড়িয়ে টাকা উপার্জন করেছি। আমার যেটুকু জ্ঞান তাকেই কাজে লাগিয়েছি। তোমার 2 ননদের বিয়ের সময় তত্ত্বের জিনিসপত্র, ছুটকো গয়নাগাটি ওসব আমিই কিনেছিলাম তোমার শ্বশুর মশাইকে সাহায্য করার জন্য, সেও আমার রোজগারে জমানো টাকা থেকেই। ইনফ্যাক্ট আমার মেয়েরাও বরাবর নিজেরা চাকরি করে এবং বরের পয়সার দিকে ঘুরেও তাকায় না। বাহ, এটা ভালো তো মা, পরিবারের সবাই সবাইকে সাহায্য করবে, এটাই তো এক্সপেক্টেড। আমার বাপের বাড়িতেও দাদা, আমরা সবাই যে যেভাবে পেরেছি বাবা মাকে সাহায্য করেছি সব দিক থেকে। বাবা মাও আত্মীয় স্বজনদের পাশে দাঁড়িয়েছে যখন যেমন প্রয়োজন পড়েছে। হ্যাঁ মা, ঠিক বলেছ। সেই জন্যই তোমার কাছে বললাম আজ এই কথাগুলো। মা, 10টা তো বাজে, ডিনারটা বেড়ে ফেলি? হ্যাঁ বার, তুমিও নিয়ে নাও কিন্তু একসাথে। এমনভাবে দিন কাটতে থাকে। অর্পিতা দেবী মাঝে মাঝেই গল্পের ছলে ধৃতিকে বলেন টাকা পয়সার ব্যাপারে, বোঝাতে চান ঠিক ভুলটা, কিন্তু অদ্ভুতভাবে ধৃতি যেন সেসব গায়েই মাখে না, বোঝেই না, অথবা বুঝতে পারলেও এড়িয়ে যায়। এদিকে উনি প্রায় রোজই দেখেন ধৃতি ওইভাবেই বাবুর পার্স ঘাটে। একদিন থাকতে না পেরে ছেলেকে ঘরে ডেকে পাঠালেন। আর্যর সেদিন ওয়ার্ক ফ্রম হোম, আর ধৃতি গেছে অফিসে। অর্পিতা দেবী বললেন, বাবু তোকে কটা কথা বলবো ভাবছি অনেক দিন ধরেই, কিন্তু ঠিক সুযোগ হচ্ছে না, তাই তোকে ডাকলাম আজ। ভনিতা না করে সোজাসুজি বলছি, তোর বিয়ের তো বছর পার হলো, কিন্তু বিয়ের পর থেকে আমি দেখছি ধৃতি রোজ তোর অফিস যাবার আগে তোর পার্স ঘাটে। আমি বুঝি যে ওর হয়তো হাত খরচ লাগে রোজ, সেটাই নেয় ও, কিন্তু সেটা তোর কাছ থেকে চেয়েই তো নিতে পারে। ওকে একটু বোঝাবি যে না বলে কারো অবর্তমানে তার জিনিস ঘাটাটা অন্যায়। আর একটা কথা, আমি সারা জীবন চাকরি করা বউ এই জন্যই চেয়েছি যে বরের কাছে যেন কোনোদিন তাকে হাত পাততে না হয়। আমি মেয়ে হয়ে আর একটা মেয়েকে অসহায় পরের মুখাপেক্ষী হয়ে থাকতে দেখতে আমার খারাপ লাগে বরাবরই। তোর দিদিদেরও কিন্তু এই কারণেই আমি নিজের পায়ে দাঁড়াতে বলেছি বারবার, আর ওরা নিজেদের পায়ে দাঁড়ানোর পরেই ওদের বিয়ে দিয়েছি। কই, ওরা দুজন তো কেউ নিজেদের বরের পয়সার দিকে ঘুরেও দেখে না। সেখানে এত ভালো পড়াশোনায় হওয়া সত্ত্বেও, এত বড় একটা চাকরি করা সত্ত্বেও ধৃতির এই স্বভাবটা
আমাকে বড্ড আঘাত করে। আমি জানি তুই বুঝিস পুরো ব্যাপারটা, তাই আজকাল পার্সে পয়সাও রাখিস মনে করে। বাবার পার্স বা আমার খুচরোর বটুয়া ঘাটার তোর আর দরকার পড়ে না, কিন্তু ওকে একটু বোঝাবি, না বুঝলে মাসের প্রথমেই ওকে কিছু হাত খরচা দিয়ে দিবি। রোজ রোজ এগুলো দেখতে আমার ভালো লাগে না, আর এটাকে এক রকমের হাত টান বলে, বুঝলি? মা, তুমি ধৃতিকে ব্যাগ ঘাটতে দেখেছো? কবে, কখন? আরে রোজই প্রায় দেখি। তুই যখন স্নানে ঢুকিস তখনও রোজ তোর ব্যাগ ঘাটে। আমি কেন, তোর বাবাও তো দেখেছে, জিজ্ঞাসা করে দেখ না। বাবা একটু গলা ঝেড়ে নিয়ে, হ্যাঁ রে দেখেছি, মানে তোর মাই দেখিয়েছে আমাকে। আসলে দরজাটা খোলাই থাকে তোদের ঘরে, আর পর্দাটাও সেইভাবে টানে নাও। বেখেয়ালি মেয়ে তো, ডাইনিং টেবিলে বসে কাগজ পড়তে পড়তে সবটাই দেখা যায়। তবে বাবু, তুই মায়ের কথায় কান দিস না। তোরা দুজন অ্যাডাল্ট, নিজেরা যেমন বুঝবি তেমনভাবেই চলবি। তুমি আবার ছেলেটাকে ভুল বোঝাচ্ছ কেন, কনফিউজড করছো কেন? আরে ভুল কোথায় বোঝালাম, এটাই তো হওয়া উচিত। মা বাবা, এক মিনিট, আমি বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা। ধৃতি আজ ফিরুক বাড়ি, রাত্রে খাবার টেবিলে সবার সামনে আমি কথাটা তুলবো। আরে না বাবু, আমাদের সামনে ওকে কিছু বলা, কিছু অসুবিধা নেই মা। যার ব্যাপারে কনসার্ন আর যে কনসার্ন তাদের সামনাসামনি কথা হওয়াই ভালো, তাতে ভুল বোঝাবুঝির অবকাশ তৈরি হয় না। বেশ, তুই যা ভালো বুঝিস। দিলে তো ঝামেলা বাঁধিয়ে। আমি আবার কি ঝামেলা বাঁধালাম, বুঝতে পারছো না? না, এবার বাবু আর ধৃতির মধ্যে ঝামেলাটা লাগবে এসব নিয়ে। ব্যাস, এবার তুমি সামলিও ঠেলা, আমাকে বলতে আসবে না, কিচ্ছু বলতে আসবে না। অদ্ভুত লোক তো তুমি, অকারণে আমাকে দোষ দিচ্ছ কিন্তু। কারণ অকারণ সব রাতেই বুঝবে অর্পি। হ্যাঁ সেই। ঘরে গিয়ে আর্য ধৃতিকে ফোন করে বাড়ি ফেরার সময় সবার জন্য আইসক্রিম নিয়ে ফিরতে বলে দেয়, তারপর আবার ডুবে যায় নিজের কাজে। এ বাড়িতে রাত্রে ডিনার টেবিলে সবাই একসাথে বসে ডিনার সারে, আর নিজেদের সারাদিনের খবরাখবরও শেয়ার করে এই সময়টাতেই। ধৃতির কাছে বেশ কিছু কারণের মধ্যে এটাও একটা কারণ যার জন্য ও নিজের শাশুড়ি মাকে বেশ রেসপেক্ট করে মনে মনে। যদিও সেদিন অফিস থেকে ফিরে ইস্তক ওনাকে বেশ গম্ভীর দেখে অবাক হয় ধৃতি, বোঝে কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে। খাবার টেবিলেও সবাই কেমন যেন চুপচাপ। তবে কি কোথাও কিছু ঝামেলা হয়েছে, কোনো ব্যাড নিউজ আছে নাকি? ঘরে গিয়ে আর্যকে একটিবার জিজ্ঞেস করতে হবে তো। এসব ভাবতে ভাবতে খাওয়া শেষ করতে থাকে ধৃতি। খাবার শেষে আর্য উঠে গিয়ে আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বার করে এনে সবার হাতে হাতে দিল। তারপর ধৃতির দিকে ফিরে বলল, আচ্ছা ধৃতি, তুমি রোজ সকালে অফিসে বেরোবার আগে আমার মানিব্যাগ ঘাটো? মানে মানে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি রোজ আমার মানিব্যাগ খুলে দেখো আমি যখন স্নান করতে ঢুকি? না না, মানে হঠাৎ এরকম প্রশ্ন। একটু অস্বস্তিতে পড়ে যায় ধৃতি। শ্বশুর শাশুড়ির দিকে এক ঝলক চোখ বুলিয়ে নেয়, দেখে ওনারা তাকিয়ে রয়েছেন ওর দিকেই। তারপর মাথা নিচু করে বলে, হ্যাঁ মানে ওই আর কি। মানে তুমি হাত দাও? মুখ বুজে সম্মতিসূচক মাথা নাড়ে ধৃতি। বেশ, আচ্ছা কেন হাত দাও আমার মানিব্যাগে? মানে অন্যভাবে নিও না, আমি জাস্ট জিজ্ঞেস করছি, কি দরকার থাকে তোমার? এবারে ধৃতি একদম চুপ। আর্যর মা গম্ভীরভাবে দেখছেন ধৃতিকে। বেশ কিছুক্ষণ পরে ধৃতি বলে, এমনি। জানতাম এটার উত্তর তুমি দিতে পারবে না। আহা বাবু ছাড় না, কি সব টপিক নিয়ে পড়লি এখন? না বাবা, একটু ক্লিয়ার হয়ে যাক ব্যাপারটা আজ। আমি জানি ধৃতি এই নিয়ে কথা বলতে চাইবে না, আর বলবেও না, তাই আমিই বলি। মনে আছে মা তোমাদের, বিয়ের আগে অফিসে যাবার সময় আমি প্রায়ই বাবার মানিব্যাগ থেকে বা তোমার খুচরোর পোটলা থেকে টাকা পয়সা নিয়ে যেতাম, কারণ আমার হাত খরচার টাকা তুলে রাখার কথা কিছুতেই খেয়াল রাখতে পারতাম না। মনে নেই আবার? তোর বাবাকে তো টাকা তুলে বাজার থেকে খুচরো করিয়ে রেডি রাখতে হতো, না হলে কি রাগ করতিস অফিস থেকে বেরোনোর সময় ব্যাগে টাকা না পেলে? আর আমার খুচরোর বটুয়াটা তো উজাড় করে দিতিস এক একদিন, যেন তোর হাত খরচে টাকা রেডি রাখাটা আমাদেরই দায়। সন্ধেবেলা সেটাই তো বলছিলাম তোকে। তবে এখন আর আমি টাকা চাই না, তাই তো? একদিনও ভুল হয় না আমার টাকা তুলে ব্যাগে রাখতে। কেন বলো তো? সে আমি কি জানি। জানি তো তুমি জানো না, কিন্তু মনে মনে একটা ধারণা করে ফেলেছো। মানে কি ধারণা করেছি আমি? এই যে আমার বউ আমার মানিব্যাগ থেকে নিজের হাত খরচে টাকা সরায়, সেটা আমি বুঝি বলে ব্যাগে টাকা রেখে দিই সব সময় মনে করে। কি ঠিক বললাম তো মা? অর্পিতা দেবী চুপ করে রইলেন। ধৃতি অবাক চোখে একবার আর্যকে দেখছে, একবার নিজের শাশুড়ি মাকে দেখছে। আর্য আবার বলা শুরু করলো, আচ্ছা বাবা, ছোটবেলা থেকেই আমার কিছু অভ্যেস বা বদ অভ্যেস হাজার বলেও তুমি আর মা পাল্টাতে পারতে না। তখন তুমি একটা কথা বলতে না, যে স্বভাব যায় না মলে। আমার ছোট ছোট স্বভাবগুলো তোমরা পাল্টাতে পারোনি।
আর এমন ভয়ানক বাজে একটা স্বভাব 2-4 দিনে পাল্টালো কি করে বলো তো? ঘরে তখন পিন পড়লেও শব্দ শোনা যাবে বুঝি। নীরবতা কাটিয়ে আর্যই বলে উঠল আবার, তোমার কি মনে আছে মা, বিয়ের পর ছুটি কাটিয়ে যখন অফিস যেতে শুরু করি তখন প্রথম 3-4 দিন তোমাদের থেকে টাকা নিয়ে গেছিলাম। তখন একদিন বাবা বলেছিল, এত খরচ করলাম বিয়েতে, রোজগেরে বৌমা আনলাম, তাও আবার তোর পছন্দের, এখনও তোর হাত খরচটা আমাকেই চালাতে হবে। সেদিন কথাটা বাবা মজার ছলেই বলেছিল হয়তো, কিন্তু সেটা হঠাৎ করেই বেশ মনে লেগেছিল আমার। আসলে আগে তো কোনোদিন এমনভাবে বলেনি। তাই ঘরে গিয়ে দেখি ধৃতি চুপ করে বসে আছে জানলার সামনে। বুঝলাম ওর কানেও গেছে কথাটা। আমি ওর কাছ থেকে একটা রিয়াকশন এক্সপেক্ট করেছিলাম সেই নিয়ে, তাই একটু অপ্রস্তুত লাগছিল। কিন্তু আমাকে অবাক করেও সেদিন ওই ব্যাপারে আমার সাথে একটা কথাও বলল না, আর ইনফ্যাক্ট পরেও কোনোদিন এটা নিয়ে কিছু জিজ্ঞেস করেনি। তবে আমি এই ঘটনার দিনই অফিস ফেরতা বেশ কিছু টাকা এটিএম থেকে তুলে নিজের কাছে রেখে দিই। সেটা দিয়ে মোটামুটি 1 সপ্তাহ চলার কথা, কিন্তু 1 সপ্তাহ পরেও দেখলাম আমার ব্যাগ থেকে টাকা শেষ হচ্ছে না। আর প্রতিদিনই অফিসে গিয়ে দেখি আমার পার্সে প্রয়োজন মতো বা তার চেয়ে কিছু অতিরিক্ত টাকা ঠিক রাখা থাকে। আমি তোমাদের কিছু বলিনি, কারণ আমি মনে মনে তোমাদের কাছে কৃতজ্ঞ ছিলাম এই ভেবে যে বাবা বোধহয় সেদিন বুঝতে পেরেছিল যে মুখের ওপর ওরকমভাবে বলাটা ঠিক হয়নি, বিশেষত বিয়ের পর নতুন বউয়ের সামনে। আর তাই আমাকে ভবিষ্যতে বউয়ের সামনে অপ্রস্তুত হবার হাত থেকে বাঁচাতেই তুমি বা বাবা নিয়মিত আমার মানিব্যাগে টাকা রেখে দাও। কিন্তু আজ যখন তুমি ধৃতির মানিব্যাগ ঘাটা নিয়ে কথা তুললে তখন এক লহমায় পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আজ বুঝলাম আমার মানিব্যাগের টাকা থাকার রহস্য। বাবা ধৃতি আমার ব্যাগ থেকে টাকা সরায় না। সেদিনের ঘটনাটার পর থেকে ও রোজ আমার ব্যাগ চেক করে, টাকা না থাকলে টাকা রেখে দেয় আমার ব্যাগে ওর উপার্জনের টাকা থেকে। আর মা, দিদিদের তুমি স্বাবলম্বী হওয়ার শিক্ষা দিয়েছো ঠিকই, কিন্তু এতটা সেন্সিটিভ হওয়ার, সহনশীল হওয়ার, নিজের কৃতিত্ব জাহির না করে নীরবে কাজ করে যাবার শিক্ষা কি পেয়েছে ওরা? ধৃতি কিন্তু একটি বারের জন্য নিজের কন্ট্রিবিউশনটুকু কারোর সামনে তুলে ধরতে চাইনি। ও করেও না তেমন। আগেও বহুবার অনেক সিচুয়েশনে চুপচাপ আমার পাশে থেকেছে, যা দরকার করেছে মুখে কিছু না বলেই। আর এগুলোর জন্যই আমি বলেছিলাম যে বিয়ে করলে আমি ধৃতিকেই করব, অন্য কারোকে নয়। ধৃতির হাতটা নেই মা, ওর হাতের জোর আছে। ধৃতি, তোমার কি কিছু বলার আছে? নিঃশব্দে দুদিকে মাথা নাড়ল ধৃতি। ওর চোখে সবটা ঝাপসা তখন। ও এখন বুঝতে পারছে অর্পিতা দেবীর ওকে মাঝে মাঝে বলা কথাগুলো। খুব মন খারাপ করছে ওর। ওকে এতটা ভুল বুঝলো সবাই। ভাগ্যিস আর্যকে পাশে পেয়েছিল। আর্যর বাবা বলে উঠলেন, এবার বুঝলে তো অর্পি, যাচাই না করে, সবটা না জেনে নিজের চোখ কানকেও বিশ্বাস করতে নেই। তাতে অনেক ক্ষেত্রে অন্যের সম্মান তো যাই, নিজেরটাও আর বজায় থাকে না। গ্লাসটা অর্ধেক ভর্তি দেখবে নাকি অর্ধেক খালি দেখবে সেটা তোমার মনের ব্যাপার, কিন্তু তাতে গ্লাসের আসলে কিছুই যায় আসে না। সে ততক্ষণই জল দিয়ে যাবে যতক্ষণ না তা ফুরিয়ে যায়। আর রাগ করো না অর্পি, একটাই কথা শেষ বলবো, সম্পর্কগুলোর সাথে সহজ হও, দেখবে ওরাও তোমার সাথে জলের মতো সহজ হয়ে যাবে। যাও ধৃতি, ফ্রেশ হয়ে শুয়ে পড়ো তোমরা। কাল আবার অফিস আছে। প্রতিটা নতুন সকালে নতুন করে বাঁচা শুরু করতে হয়, বিগত দিনের সব খারাপ লাগাকে দূরে সরিয়ে রেখে। আর্য বলল, আর আমি কিন্তু কাউকে অসম্মান করিনি মা, শুধু সত্যিটা সবার সামনে তুলে ধরেছি যাতে তুমি নিজের ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারো, আর ধৃতিকেও এমন লুকিয়ে চোরের মতো কোনো কাজ করে যেতে না হয়। ধৃতি, এই বাড়িটা, সংসারটা যতটা আমাদের ততটাই তোমার, তাই আমাদের কন্ট্রিবিউশনগুলো যদি কাউন্ট করা হয় তবে তোমারটাও তো হওয়া উচিত, তাই না? তাই লুকিয়ে নয়, ভবিষ্যতে ভালোগুলো সামনাসামনি করো, বুঝলে ম্যাডাম? আর মা, তুমি প্লিজ মন খারাপ করে গম্ভীর হয়ে থেকো না। তুমি যে ধৃতিকে অনেকটা ভালোবাসো সেটা আমরা তো জানি, ও নিশ্চয়ই জানে, বোঝে। শুধু ভুল বোঝার যেটুকু দেওয়াল মাঝে উঠছিল সেটুকুকে ভেঙে দিলাম আমি, যাতে তোমাদের সম্পর্কটা বাধাহীন হয়ে যায়, বুঝলে? গুড নাইট, শুয়ে পড়ো এখন। আর এই উইকেন্ডে সবাই মিলে একটা মুভি ডেটে যাব। কি রাজি তো মাদার ইন্ডিয়া? উফ বাবু, তুই ভীষণ অসভ্য ছেলে। হাটের মাঝে হাড়ি না ভাঙলে মনে তোর সুখ হয় না, তাই না? ঠিক বলেছ মা, তোমাদের মতো বাবা মার এমন হনুমান মার্কা ছেলে কি করে হয় কে জানে। আবার ছোট বড় সবাইকে জ্ঞান দিতেও ওস্তাদ দেখছি, বলল ধৃতি। এই এই ধৃতি, এই না তোমার হয়ে এতক্ষণ আমি মায়ের সাথে এত বকবক করলাম, আর এখন মায়ের হয়েই তুমি? বাবুরে, এই জন্য বলে মেয়ে মানুষের মন। হয়ে গেল তো, সংসারে আমাদের ভালো মানুষের কোনো দামই কেউ দেয় না রে। এই যে বুড়ো ভাম, ছেলে বৌমার সামনে অনেক ভালো মানুষই দেখিয়েছো, এবার শুতে চলো তো, শুতে চলো। আর ধৃতি, আমাকে কাল কটা টাকা দিস তো রে, বাবুর ছোট পিসির বাড়ি ভাবছি বিকেলে ঘুরে আসবো একটু। তুমি আবার বৌমার কাছ থেকে টাকা চাইছো কেন? কেন আবার?
ও আমার রোজগেরে মেয়ে, ওর ওপর কি শুধু বাবুর অধিকার আছে নাকি, আমার নেই? হাহা, নিশ্চয়ই আছেই তো অধিকার, তবে তোমার বাবুর যতটা ততটা নয়, আমার মা বাবার যতটা ততটা অধিকার। খুব পাকা মেয়ে হয়েছো তুমি। হুম, তোমাকে কাল ছোট পিসির বাড়ি যাওয়ার জন্য টাকা দেবো মা, কিন্তু সেটা দিয়ে ওদের জন্য কিছু কিনে নিয়ে যেও। কখন যাবে আমাকে ফোন করে জানিও, আমি উবের বা ওলাটা বুক করে দেব, ওর টাকা তোমাকে দিতে হবে না, বুঝলে? পুনশ্চ কে বলেছে সংসার সুখের হয় রমণীর গুণে? এই ঘটনাটা কাল্পনিক হলেও এমনভাবে ছেলে মেয়ে মা বাবা সবাই মিলে এগিয়ে এসে সাংসারিক ভুল বোঝাবুঝিগুলো দূর করে নিতে পারলে সংসার সুখের হয়, সবাই মিলে সুখে থাকার ইচ্ছের জোরে, তাই না? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।